আই এম রিয়েলি সরি আদ্রিয়ান। কাল রাতে তোমাকে অমন করে কিস করা উচিত হয়নি আমার। আমাকে তুমি ক্ষমা করে দাও। ভবিষ্যতে এই ভুল আর কখনো হবে না আমার দ্বারা। জিয়ার মাফ চাওয়া বিষয়টা কিছুটা অবিশ্বাস্য লাগে আদ্রিয়ানের কাছে, তবে সে জিয়াকে ক্ষমা করে দেয় না। আদ্রিয়ান শুধু বলে, ইটস অল রাইট জিয়া, বাট ফার্দার যেন এমন ভুল না হয়। তুমি ইরফান স্যারের মেয়ে বলে তোমায় এখন কিছু বললাম না। আমি আমি তোমার সিনিয়র ডক্টর হই, তেমন সম্মতি দিয়ে চলবে তুমি। হুম, অবশ্যই আদ্রিয়ান। আদ্রিয়ান ঘড়ির দিকে তাকায়। সময় প্রায় রাত 11:30। কাল সকালে আবার কারান আর আবিহার বৌভাতের অনুষ্ঠান রয়েছে, যার জন্য তাকে ভোরের ঘুম থেকে উঠতে হবে। আদ্রিয়ান বলে ওঠে, ওকে জিয়া, আমি রুমে গেলাম, আমার ঘুম পেয়েছে। তুমি কি রিসোর্টে থাকবে না বাসায় চলে যাবে? রিসর্টে থাকবো না, বাসায় চলে যাব। কাল সকালে আবার আসবো। ওকে, তুমি থাকো, আমি যাই। আদ্রিয়ান ছাদ থেকে নিচে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই জিয়া তার হাত ধরে ফেলে। আদ্রিয়ান পিছনে ঘুরে তাকায়, জিয়ার ধরে রাখা হাতের দিকে রাগী দৃষ্টিতে কটমট করে তাকায়। জিয়া কিছুটা ভয় পেয়ে হাত ছেড়ে দেয়। জিয়া ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, এত তাড়াতাড়ি রুমে গিয়ে কি করবে তুমি? চলো না একটু ছাদে আড্ডা দিই, একান্তে কিছু মুহূর্ত কাটাই। আদ্রিয়ান জানতো জিয়া বেহায়া। ও শত ক্ষমা চেয়ে ভুল স্বীকার করার পরও নির্লজ্জ থেকে যাবে। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলে ওঠে, জিয়া, তুমি আমার প্রেমিকা বা বউ নয় যে তোমার সাথে আমার একান্তে সময় কাটাতে হবে। কাল তোমার গালে 7টা থাপ্পড় দিয়ে কোনো ভুল করিনি আমি। তুমি সারা জীবন নির্লজ্জ আর বেহাই থেকে যাবে, ইডিয়েট। আদ্রিয়ান কথাটা বলে বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে চলে যায়। কিন্তু আদ্রিয়ানের এমন অপমানজনক কথা শুনে জিয়া রাগে ফুঁসতে থাকে। তার সাথে একটু সময় কাটাতে আদ্রিয়ান নিষেধ করে দিল, কিন্তু এতক্ষণ মেঘের সাথে ঠিকই ছাদে বসেছিল। মেঘের হাত ধরে রেখেছিল, আর সে একটু হাত ধরেছে। সে কত কথা শোনালো। জিয়া প্রতিশোধের মনোভাব নিয়ে বলে ওঠে, আদ্রিয়ান রেদওয়ান, তুমি আমার। তোমার স্পর্শ করার, হাত ধরার, কিস করার অধিকার শুধুমাত্র আমার আছে, শুধুমাত্র আমার। ইউ আর অনলি মাইন। মেঘ তার রুমে প্রবেশ করে, শব্দ করে দরজা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, কিছুটা নিজেকে ধাতস্থ করে। মেঘ নিজেকে মনকে শক্ত করে। এরপর প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুই নিজেকে শান্ত কর। জিয়া আদ্রিয়ান স্যারের প্রেমিকা হয়। উনি ভালোবাসি জিয়াকে। তুই এতে কেন কষ্ট পাবি? কে হয় তোর আদ্রিয়ান রেদওয়ান? কেউ হয় না, কেউ না। ওনার সাথে তোর তালাক হয়ে গেছে। ওকে, কাম ডাউন মেঘ, কাম ডাউন। মেঘ নিজেকে শান্ত করে। এরপর সে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে তার চোখ ঘুম চলে আসে। সে আর আদ্রিয়ান রেদওয়ান কথা ভাবে না। তার নিজের ক্যারিয়ার আর তার বাবার স্বপ্নও তার কাছে গুরুত্বপূর্ণ। রাত প্রায় 12টা। মেঘ তার রুমে ঘুমিয়ে আছে। তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। মেঘের চোখে ঘুমে কাতর হয়ে গেছে। তার শরীর ভীষণ টায়ার্ড। তবে দরজার শব্দ যখন বেশি হয় তখন মেঘ ঘুম থেকে উঠে পড়ে, বিছানা থেকে নেমে যায় দরজার কাছে। এত রাতে তার রুমের দরজায় কে এসেছে? কোনো বিপদ হয়েছে কি? মেঘ দরজার লক খুলে দেয়। ঘুটঘুটে অন্ধকারের সামনে দাঁড়িয়ে থাকা এক মানুষের ছায়া দেখা যাচ্ছে। মেঘ কিছুটা কৌতূহল আর ভয় নিয়ে আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন করে, কে আপনি? এত রাতে হঠাৎ আমার দরজায় কড়া নক করছেন কেন? মেঘের কথা শুনে সামনে থাকা লোকটা এগিয়ে আসে তার কাছে। জানালার মৃদু আলোয় তার মুখশ্রী স্পষ্ট হয়ে ওঠে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, মেঘ, আমি আদ্রিয়ান। রাত প্রায় 12টার সময়। আদ্রিয়ান তার রুমে কেন আসবে? মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনি এত রাতে এখানে কেন এসেছেন? কোনো সমস্যা হয়েছে কি? আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে। এরপর মেঘের হাত ধরে তার কবজির কাছে লাল হয়ে যাওয়া স্থানের দিকে ইশারা করে বলে ওঠে, পুরো জায়গায় এখনো ওষুধ বা মলম লাগাওনি কেন? মেঘের তার হাতের কথা মনে পড়ে। ছাদে জিয়া আর আদ্রিয়ানকে একসাথে দেখার পর সে ব্যথার কথা ভুলে গিয়েছিল। যে ব্যথা বা যন্ত্রণা তার হৃদয়ে বয়ে বেড়াচ্ছে, তার কাছে এই সামান্য পোড়া তুচ্ছ। মেঘ বলে, ঔষধ লাগানোর কথা মনে ছিল না।
কিন্তু আপনি এত রাতে কি আমার রুমে এই কথা জিজ্ঞাসা করতে এসেছেন? তোমার হাতে ব্যথাটা আমার জন্য লেগেছে, তাই এর চিকিৎসা করার দায়িত্ব আমার। এখন হাত দাও, ওষুধ লাগিয়ে দেবো। মেঘ আদ্রিয়ানের কথা শুনে হাসে। মেঘের অন্তর্জুড়ে যে অসহ্য ব্যথার সৃষ্টি হয়েছে তার দায়ও তো আদ্রিয়ানের। তার মনের যন্ত্রণার চিকিৎসা কি আদ্রিয়ানের কাছে আছে? সেই ব্যথার মলম বা ওষুধ কি সে লাগিয়ে দেবে? শুধু কি শরীরের ব্যথার মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়? মেঘ বলে ওঠে। স্যার, আপনি ওষুধ দেন আমায়, আমি লাগিয়ে নেব। আদ্রিয়ান মেঘের কথা শোনে না, কারণ সে জানে মেঘ হয়তো এইবারও তার হাতে মলম লাগাবে না। আদ্রিয়ান মেঘের হাত ধরে তাকে রুমের ভিতরে নিয়ে আসে। বাড়ির সকলে এখন ঘুমিয়ে রয়েছে, তাই কেউ তাদের দেখতে পায় না। মেঘ শুধু তার হাতের ওপর রাখা আদ্রিয়ানের হাত দেখে যাচ্ছে। তার দৃষ্টি সেখানে সীমাবদ্ধ। আদ্রিয়ান মেঘকে বিছানায় নিয়ে আসে, সেখানে বেডের উপরে বসায়। মেঘ কিছু বলে না, না বা হ্যাঁ কোনো শব্দ উচ্চারণ করে না, শুধু চুপচাপ নির্লিপ্ত হয়ে বসে থাকে। আদ্রিয়ান তার হাতে থাকা মলম মেঘের কবজির কাছে পোড়া জায়গায় লাগিয়ে দেয়। মেঘের ব্যথা করছে কিনা তা দেখতে তার মুখের দিকে তাকায়, কিন্তু মেঘ নীরবে সে তার মুখের চাহনি শান্ত রাখে। আদ্রিয়ান পরম যত্নে মেঘের হাতে মলম লাগিয়ে দেয়। মেঘ মনে মনে বলে ওঠে, আদ্রিয়ান রেদন, কি হয়ে যেত যদি আপনি পৃথিবীর সকল নিয়ম অমান্য করে আমার হয়ে যেতেন? এই হাত দায়িত্বের কারণে না, বরং ভালোবেসে ধরতেন। সত্যি কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনার আমাকে ভালোবাসলে? একবার, শুধু একবার ভালোবেসে দেখতেন, এই মেঘ সারা জীবন আপনার হয়ে থাকতো, মৃত্যুর আগ অবধি আপনার বুকে মাথা রেখে মরতো। সত্যি কি একটু ভালোবেসে যেত না আমাকে? মেঘ আর আনমনে বলে কথাটা। আদ্রিয়ান তা শুনল না। সে এখন শুধু মেঘের হাতে মলম লাগাতে ব্যস্ত। মেঘ আদ্রিয়ানের উপর থেকে চোখ সরিয়ে নেয়। কোনো মিথ্যা মায়ায় সে আর জড়াবে না, কখনো না, অসম্ভব। মেঘ তার অবাধ্য নেত্রপলক নিয়ন্ত্রণ করতে পারে না। সে পুনরায় তাকায় আদ্রিয়ানের দিকে। গভীর মনোযোগ সহিত পর্যবেক্ষণ করতে থাকে আদ্রিয়ানের মুখশ্রী। আদ্রিয়ান হয়তো মেঘের তাকিয়ে থাকার বিষয়টা উপলব্ধি করতে পারল। তার অস্বস্তির পরিমাণ বেড়ে যায়। কোনো নারীর সংস্পর্শে সে কখনো আসে নাই, তাই তার মধ্যে এক প্রকার জড়তা কাজ করে। আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, তোমার হাত আমার কারণে পড়ে গিয়েছে, তাই সেই জায়গায় ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য এত রাতে তোমার রুমে এসছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসে, যদিও তার সুখের হাসি নয়, বরং একরাশ অভিমান, অভিযোগ আর মনের গহীনে লুকিয়ে থাকা কষ্ট আড়াল করার জন্য সে হাসে। আদ্রিয়ান সব দায়িত্ব পালন করে, কিন্তু সে শুধু উদাসীন মেঘের প্রতি। মেঘ যে তার সর্বস্ব উজাড় করে তাকে ভালোবেসেছে, তার জন্য 7টা বছর অপেক্ষা করেছে। তার ভালোবাসা আর অপেক্ষা মূল্য কি সে দিয়েছে? এটাই কি আদ্রিয়ানের দায়িত্ব ছিল? না। মেঘ শান্ত স্বরে আদ্রিয়ানকে প্রশ্ন করে। আদ্রিয়ান স্যার, আপনি কি সত্যি সব দায়িত্ব পালন করেন? মেঘের কণ্ঠে লুকিয়ে থাকা এক কষ্ট ছিল যা আদ্রিয়ান উপলব্ধি করতে পারে, কিন্তু সেই কষ্টের কারণ তার জানা নাই। তবে আদ্রিয়ান নিঃসংকোচে মেঘের প্রশ্নের উত্তর দেয়। হুম, অবশ্যই আমি সব দায়িত্ব পালন করি। কিন্তু হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলে তুমি মেঘ? কেমন দায়িত্ব আছে যে আদ্রিয়ান রেতন পালন করেনি? আদ্রিয়ানের কথা শুনে মেঘ মনে মনে বলে, আপনার সকল দায়িত্ব ভালোবাসে শুধু জিয়ার প্রতি। ও আপনার প্রেমিকা, আর আমি বউ হয়েও কখনো আপনার ভালোবাসা তো বহু দূরের কথা, দায়িত্বও হতে পারলাম না। কি অদ্ভুত বিষয়, তাই না? এই পৃথিবীতে প্রত্যেকে ভীষণ স্বার্থপর, শুধু মেঘই বোকার মতো নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল। যে ভালোবাসার নাই কোনো পূর্ণতা, শুধু আছে অপেক্ষা আর যন্ত্রণা। ডান মেঘ, তোমার হাতে মলম লাগানো হয়ে গেছে, এখন আর ব্যথা করবে না। পুরো জায়গাটা খুব দ্রুত শুকিয়ে যাবে। মেঘ তার হাতের কবজির কাছের পোড়া জায়গাটা দেখে, এরপর আদ্রিয়ানকে বলে, আপনার দায়িত্ব শেষ আদ্রিয়ান স্যার। অবশ্যই। তবে এখন চলে যান রুম থেকে, ঘুমাবো আমি। ওকে, তুমি ঘুমাও মেঘ, আমি রুমে গেলাম। আদ্রিয়ান আর কথা বাড়ায় না। সে মেঘের রুম থেকে বের হয়ে যায়। মেঘ দরজার শব্দ করে বন্ধ করে দেয়। এরপর সে আবার তার বিছানায় শুয়ে পড়ে। তবে এখন মেঘের চোখে
ঘুম আসছে না। কিছুক্ষণ আগের চোখ জোরে ঘুম ছিল, হঠাৎ এখন তা উধাও হয়ে গেছে। মেঘ তার মাথায় হাত ঠেকিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখনই তার নজর যায় তার পোড়া কবজির দিকে। সেখানে সাদা রঙের মলম লাগানো, যা একটু আগে আদ্রিয়ান দিয়ে গেছে। মেঘ বলে, ব্যথাও আপনি দিবেন, আর ব্যথার জায়গায় মলম আপনি লাগিয়ে দিবেন। বাহ আদ্রিয়ান রেদওয়ান, কি দারুণ পরিকল্পনা আপনার। সত্যি আমি অনেক বড় ডক্টর। মেঘ কথাটা কি তার ব্যথার জন্য বলেছে, না নিজের মনের দুঃখের জন্য, তা বোঝা গেল না। একটু পর মেঘের চোখে ঘুম চলে আসে। মেঘ ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 9:30। জানালা ভেদ করে তপ্ত রোদের ঝলমলে আলো ঘরে প্রবেশ করছে। আবিহা পিট পিট করে চোখ খুলে তাকায়। কাল সারাদিন বিয়ের অনুষ্ঠানের কারণে বিশ্রাম নেওয়ার বিন্দুমাত্র সুযোগ হয়নি তার। রাতে শরীরে ভীষণ ক্লান্তি থাকায় চোখে ঘুম চলে আসে তার। খুব তাড়াতাড়ি কাল রাতে ঘুমিয়ে পড়ে আবিহা। আবিহা তার চোখের ওপর রোদের কিরণ অনুভব করে। সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যায়। তার বাড়ির নতুন বউ এখন সে। এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে চলবে না। সময় দেখার উদ্দেশ্যে বালিশের নিচে থাকা ঘড়ির মোবাইল খোঁজার জন্য পাশে ফিরে তাকায় সে। কিন্তু হঠাৎ সে খেয়াল করে সে কারো বাহুডোরে বন্দি। খুব শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে কেউ। আবিহা যখন তার হাত অনুসরণ করে সামনে থাকা মানুষটার দিকে তাকায়, তার চোখ মুখ জুড়ে প্রশান্তির ছায়া বয়ে যায়। তার থেকে সামান্য অল্প দূরত্বে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে তার স্বামী কারান। কারানের ঘুমন্ত মুখ অবলোকন করে আবিহা। ঘুমন্ত অবস্থায় কারানকে ভীষণ সুন্দর লাগছে। যদিও কারান যথেষ্ট সুদর্শন, তাকে সবসময় সুন্দর লাগে। কারানকে প্রথম দেখে আবিহা ছবিতে, যেটা তার বাবা তাকে দিয়েছিল, প্রথম দেখায় কারানের প্রেমে পড়ে যায়। অষ্টাদশী আবিহার মনে প্রথম স্থান দেয় এই মানুষটাকে, আর সেই শেষ। এরপর আবিহার বাবা যখন তাকে জিজ্ঞেস করে বিয়েতে তার সম্মতি আছে কিনা, আবিহা হ্যাঁসূচক মাথা নাড়িয়ে উত্তর দেয় সে রাজি। কারণ সে চায় এই ছবিতে থাকা মানুষটা যেন তার জীবনে বাস্তব হিসেবে ধরা দেয়। তার চোখের অসীম মায়ায় সে হারিয়ে যেতে চায়। তার শরীর সহ মন ছোঁয়ার বৈধতা শুধুমাত্র এই লোককে দিতে চায়। প্রথমবার যখন কারান আবিহাকে দেখতে আসে, তখন আবিহা ড্রয়িং রুমে বসেছিল তাদের সামনে। ঘুমটার আড়ালে লুকিয়ে কিছুক্ষণ পর পর কারানকে দেখছিল সে, তার প্রিয় মানুষকে। সে স্বচোখে দেখছিল প্রথমবার। কারানকে দেখার ওই তৃষ্ণা আজ অবধি মিটে নাই আবিহার। কোণে দেখার পর আংটি পরিয়ে দেয় কারান আবিহার হাতে। এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিয়ে বিয়ের দিন ঠিক করা হয়। কারান আর আবিহাকে যখন একান্তে কথা বলতে বলা হয়, তখন কারান সাহস জুটিয়ে আবিহার নাম্বার চায়। আবিহাও তার নাম্বার দিয়ে দেয় কারানকে। এরপর থেকে তারা একে অপরের সাথে প্রায় নিয়মিত কথা বলতো। কারান আর তার বিয়েটা তার কাছে ভালোবাসার পূর্ণতা। কারান আবিহা শুরু থেকে কারানকে ভালোবেসে এসেছে। আবিহা অতীতের ঘটনার কথা মনে করে আর কারানের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। কাল রাতে কারান তার সাথে রোমান্স বা বাসর করেনি, বরং রুমে এসে বলেছে যে জামা কাপড় বদলে ঘুমিয়ে পড়তে। আবিহা যখন ওয়াশরুম থেকে বিয়ের শাড়ি খুলে বের করে আসে, তখন কারান তার দিকে এগিয়ে যায়। আবিহার মনের মধ্যে ভয় আর সংকোচ ঘিরে ধরেছিল তখন। লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছিল সে। তবে আবিহার ভাবনা ভুল প্রমাণ দেয়। এরপর তার কপালের ঠোঁট ছুঁয়ে দিয়ে তাকে বলে ঘুমিয়ে পড়তে। কারান আবিহাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল সারা রাত। আবিহা যখন কারানের মুখশ্রীর দিকে তাকিয়ে অতীতের কথা ভাবছিল, তখন হঠাৎ করে তার মনে এক সুপ্ত চাহিদা জেগে ওঠে। তার স্বামী নামক পুরুষের মুখমণ্ডলে একবার তার হাতের ছোঁয়া দিতে চায় সে। আবিহা ধীরে ধীরে তার হাত নিয়ে যায় কারানের মুখের কাছে। এরপর ধীরে ধীরে আলতো হাতে সমস্ত মুখমণ্ডল ছুঁয়ে দেয়। কারানের চোখ, মুখ, নাক, ঠোঁট আবিহার আঙুল দিয়ে স্পর্শ করে। অন্যদিকে মেঘের ঘুম ভাঙে সকাল 9টায়। ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আজ আবিহা আর কারানের বৌভাতের অনুষ্ঠান।
অনুষ্ঠান দুপুরের দিকে শুরু হবে আর বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। কারান রাতে রিসোর্ট ছেড়ে আবিহাকে নিয়ে কারানদের বাসায় নিয়ে যাওয়া হবে। আমেরিকায় কারানের নিজস্ব বাসা আছে, কিন্তু বিয়ে উপলক্ষে কিছুদিন এই রিসোর্টে থাকতে হয়েছে তাকে। আজ তারা সকলে বাড়ি ফিরবে নতুন বউ নিয়ে। মেঘ সকালের নাস্তা এখনও করেনি, যদিও এই বাড়ির সকলে সকাল 9টা বা 9:30টার সময় নাস্তা করে। মেঘের প্রচুর ক্ষুধা লাগছে, তাই সে পরিপাটি হয়ে রেডি হয়ে খাবার খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়। অন্যদিকে আদ্রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য বের হয়। মেঘ রুমের দরজা খুলে বাহিরে বের হয়, তখনই তার সাথে দেখা হয় আদ্রিয়ানের। মেঘ একটু থমকে যায়, আদ্রিয়ানও মেঘকে দেখে দাঁড়িয়ে যায়। তবে মেঘ কিছু না বলে পাশ কাটিয়ে যখন চলে যাবে, তখন আদ্রিয়ান বলে ওঠে। মেঘ, তোমার হাতের ক্ষতর কি অবস্থা? পুরো জায়গায় কি শুকিয়ে গেছে? মেঘ আদ্রিয়ানের দিকে ফিরে তাকায় না, সে অন্য পাশে থেকে বলে ওঠে। পোড়া জায়গা কিছুটা শুকিয়ে গেছে। মেঘ আদ্রিয়ানের সাথে আর কথা বাড়ায় না, সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আদ্রিয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে দেখে এই মেঘ সবসময় তাকে ইগনোর করার চেষ্টা কেন করে। মনে হয় তার থেকে দূরত্ব বজায় রাখতে পারলে মেঘ খুশি হয়, কিন্তু কেন? আদ্রিয়ান তো মেঘের সাথে খারাপ ব্যবহার করেনি, তবুও মেঘের এত তার থেকে দূরে যাওয়ার তাড়া কেন? সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মেঘ। আদ্রিয়ানও তার পিছু পিছু নিচে নামে। তারও ভীষণ ক্ষুধা লাগছে। টেবিলে বসে প্রত্যেকে সকালের নাস্তা করছে। আবিহা আর কারান দুজনে পাশাপাশি এক চেয়ারে বসে আছে, আর ফারহানা বেগম সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। আবিহা নতুন বউ, তাই ওকে কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছেন ফারহানা বেগম। মেঘ টেবিলের কাছে যায়। ফারহানা বেগম মেঘকে দেখে বলে, আরে মেঘ, তুমি এসে পড়েছো? এত দেরি করলে কেন? ঘুম থেকে উঠেছো? এখন তাড়াতাড়ি খাবার খেতে বসো, নিশ্চয়ই অনেক ক্ষুধা লাগছে। মেঘ মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয়। জি আন্টি। মেঘ খাবার টেবিলে বসে পড়ে। ফারহানা বেগম তার প্লেটে খাবার বেড়ে দেয়। আদ্রিয়ানও খাবার টেবিলে উপস্থিত হয়। সকলকে গুড মর্নিং জানিয়ে খাবার খেতে বসে যায়। আদ্রিয়ান যখন প্লেট থেকে খাবার তার মুখে তুলবে, তখন হঠাৎ এক মেয়ের কণ্ঠ শোনা যায়। কণ্ঠটা পরিচিত লাগে আদ্রিয়ানের কাছে। এটা তো জিয়ার কণ্ঠ, কিন্তু জিয়া এত সকালে এখানে কি করছে? আদ্রিয়ান খাবার খাওয়া থামিয়ে মাথা উঁচু করে সামনের দিকে তাকায়। তার সামনে টেবিলের কাছে দাঁড়িয়ে আছে জিয়া। জিয়াকে দেখা মাত্র আদ্রিয়ানের মেজাজ বিগড়ে যায়, মুখের অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায়, চেহারায় রাগী আর গম্ভীর্যতা ফুটে ওঠে। কাল রাতে জিয়া বলেছিল যে বাসায় চলে যাবে, তবে এত সকালে সে কি করে চলে আসলো? আদ্রিয়ান লক্ষ্য করে জিয়ার পরনে রাতের আগের জামা। তবে কি জিয়া কাল বাসায় যায়নি? সারা রাত রিসোর্টে থেকেছে? অবশ্য যে নির্লজ্জ আর বেহায়া মেয়ে, ও এখানে থেকে যেতেই পারে, অসম্ভব কিছু না। আদ্রিয়ান জিয়ার দিকে তাকিয়ে বলে, জিয়া, তুমি তো সকালে এখানে, কাল রাতে বাসায় যাওনি? আদ্রিয়ানের প্রশ্ন শুনে জিয়া উত্তর প্রদান করতে যাবে, তার আগেই ফারহানা বেগম বলে ওঠে, কাল রাতে জিয়া যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল, তখন হঠাৎ আমার সাথে ওর দেখা হয়। এত রাতে মেয়েটা একা একা বাড়ি ফিরবে, সেটা ভালো দেখায় না। আর আজ সকালে যেহেতু বৌভাতের অনুষ্ঠান আছে, তাই জিয়াকে আমি কাল যেতে দেইনি, জোর করে রিসোর্টে থাকতে বাধ্য করেছি। ফারহানা বেগমের কথায় জিয়াও সম্মতি দিয়ে বলে, আমি কাল রাতে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আন্টি যেতে দেয়নি। আদ্রিয়ান, তুমি কি আমার থেকে যাওয়ার কথা শুনে খুশি হওনি? আদ্রিয়ান টেবিলে বসে থাকা সকলের সামনে জিয়াকে কড়া কথা শোনাতে পারবে না, তার সুযোগ হয়তো জিয়া নিয়েছে। আদ্রিয়ান জিয়ার দিকে দাঁত কটমট করে তাকিয়ে ছোট্ট করে জবাব দেয়। হুম। মেঘ এতক্ষণ সব চুপচাপ শুনছিল। মেঘ তাকায় আদ্রিয়ানের মুখের দিকে। জিয়াকে দেখে আদ্রিয়ান খুশি হয়েছে, কথাটা স্বীকার করলেও তার মুখে খুশির ঝলক দেখা গেল না, বরং তার চোখ মুখ শক্ত করে রেখেছে। আদ্রিয়ান জিয়ার প্রেমিকা, কিন্তু তাকে দেখে আদ্রিয়ান খুশি হয়নি কেন? হয়তো জিয়া আর আদ্রিয়ানের মধ্যে মান অভিমান চলছে। কাল রাতে জিয়া তাদের দুইজনে একসাথে দেখেছিল, তাই হয়তো ঝগড়া করেছে দুইজনে। যদিও এতে মেঘের কোনো দোষ নাই, সে ইচ্ছা করে আদ্রিয়ানের কাছে যেতে চায়নি। জিয়া আদ্রিয়ানের প্রেমিকা,
তাই তাদের মধ্যে মান অভিমান আর ঝগড়া স্বাভাবিক বিষয়। এটা মেঘের দেখার বিষয় না। মেঘ তার খাবার খাওয়ার ওপর মনোযোগ দেয়। জিয়া আদ্রিয়ানের পাশের চেয়ারে বসে। ফারহানা বেগম তাকে খাবার বেড়ে দেয়। জিয়া খেতে শুরু করে। ফারহানা বেগম জিয়াকে বেশ পছন্দ করেন আদ্রিয়ানের বউ হিসাবে। উনি মনে করেন আদ্রিয়ান হয়তো জিয়াকে ভালোবাসে। অবশ্য জিয়ার মতো এমন মডার্ন মেয়ে আদ্রিয়ানের যোগ্য। তাই উনি চান জিয়া যেন আদ্রিয়ানের বউ হয়। মেঘসহ সকলে খাবার খাওয়ার ওপর মনোযোগ দেয়। তবে জিয়া তার খাওয়া বাদ দিয়ে আদ্রিয়ানের প্লেটে উকিঝুঁকি দিচ্ছে। বাটি থেকে কখন ভাত তরকারি সহ অন্যান্য সবজি আদ্রিয়ানের প্লেটে তুলে দিচ্ছে। জিয়ার কাণ্ডে আদ্রিয়ান যথেষ্ট বিরক্ত। ইচ্ছা করছে একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলতে। তার জীবনে সে অনেক মেয়ে দেখেছে, তবে জিয়ার মতো এমন বেহাইয়া আর ফাজিল মেয়ে দেখে নাই। জিয়া আদ্রিয়ানের চুপ থাকার সুযোগ নিয়ে ওর প্লেটে যখন ডাল দিতে যাবে, তখন আদ্রিয়ান ধমক দিয়ে বলে ওঠে, জিয়া, বেয়াদবির একটা লিমিট থাকে। তুমি নিজের প্লেটে খাবার না নিয়ে আমার প্লেটে খাবার দিচ্ছ কেন? তুমি কি বলেছি যে আমার ডাল ভাত বা অন্য তরকারি লাগবে? অতিরিক্ত পাকনামি করতে যাও কেন তুমি? আমি তোমার সিনিয়র ডক্টর হই। সিনিয়রের সাথে কেমন ব্যবহার করতে হয় তা কি তোমার জানা নেই? ইরফান স্যারের মতো ভালো মানুষের ঘরে তোমার মতো বেয়াদবের কি করে জন্ম হয়েছে? আরেকবার যদি তুমি এমন ফাজলামি করতে দেখি, থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত ফেলে দেবো। ফাসিল বেয়াদব কোথাকার। আদ্রিয়ানের এমন ধমক শুনে জিয়া সহ টেবিলে থাকা সকলে ভয় পেয়ে যায়। জিয়া মুখ ভয়ে কাঁচামাচু হয়ে গেছে। আদ্রিয়ান আগেও জিয়াকে ধমক দিয়েছে, তবে কখনো সকলের সামনে এমন করে দেয়নি। ফারহানা বেগম জিয়ার পক্ষে কোনো কথা বলতে গিয়েও আদ্রিয়ানের রাগ দেখে থেমে যায়। মেঘও আদ্রিয়ানের ধমক শুনে, তবে সে তার খাবারের প্রতি মনোযোগ দেয়। আদ্রিয়ান খাবার শেষ না করে রাগ করে টেবিল থেকে উঠে চলে যায়। তবে যাওয়ার আগে একবার মেঘের দিকে তাকায়, কিন্তু মেঘ সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার খাবার খাচ্ছে। আশেপাশের ঘটনার বিষয়ে তার খেয়াল নাই। আদ্রিয়ান বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। ফারহানা বেগম পেছন থেকে খাবার খাওয়া শেষ করার জন্য আদ্রিয়ানকে ডাক দিলেন, কিন্তু সেই ডাক আদ্রিয়ান শুনল না। সে তার রুমে চলে গেল। কারণ এতক্ষণ এইসব ঘটনা দেখছিল, তার জিয়ার ওপর ভীষণ রাগ হয়। আদ্রিয়ান ঠিকই বলে, এই মেয়েটা সত্যি ভীষণ বেয়াদব আর নির্লজ্জ। কারণ জানে আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে না। তার হৃদয়ে জিয়ার জন্য কোনো অনুভূতি নাই, বরং তার ধারণা আদ্রিয়ান হয়তো মেঘকে পছন্দই করে না, ভালোবাসে না। কিন্তু মেঘের জন্য আদ্রিয়ানের মনে একটা সফট কর্নার আছে। আর মেঘ মেয়েটা যথেষ্ট নম্র, ভদ্র আর শান্ত মেয়ে। এই জিয়ার মতো এমন বেহায়া নয়। আদ্রিয়ানের জীবনে মেঘের মতো একজনকে প্রয়োজন। তাই সে চায় যেন জিয়া না, মেঘ যেন আদ্রিয়ানের বউ হয়। জিয়ার এমন ব্যবহারে আদ্রিয়ান বিরক্ত হয়ে চলে গেল। ছেলেটা শান্তিতে খাবারও খেতে পারল না, কারণ জিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, জিয়া, আদ্রিয়ান ঠিকই বলছে। একজন সিনিয়র ডক্টরের সাথে কেমন ব্যবহার করতে হয় তা তোমার শিক্ষা দরকার। তোমার জন্য সকালের খাবার অবধি খেতে পারলো না ও। আদ্রিয়ানের রাগের কারণ নিশ্চয়ই তুমি জানো, তবুও ওর সাথে এমন বেয়াদবি করার সাহস তোমার কি করে হয়? কারণ জিয়াকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দেয়। ফারহানা বেগম কিছু বলতে গেলে কারণ তার মাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। মেঘ এতক্ষণ সব শুনছিল। তার মনোযোগ খাওয়ার ওপর থাকলেও সে কান দিয়ে সব শুনতে পায়। তবে মেঘ কিছুই বলে না, সে শান্ত থাকে। অবশ্য তার বলারও বা কী আছে? আদ্রিয়ান আর জিয়ার বিষয়ে কথা বলার সে কে? আজ জিয়াকে আদ্রিয়ানকে বকা দিয়েছে, কাল আবার তাকে জড়িয়ে ধরে কিস করে। তবে মেঘের একটা বিষয় সন্দেহ হয়, জিয়া কি সত্যি আদ্রিয়ানের প্রেমিকা? মেঘ খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। আদ্রিয়ান তার পাশের রুমে থাকে, তাই মেঘ যাওয়ার সময় একবার উকি দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আদ্রিয়ানের রুমের দরজা বন্ধ। তাই মেঘ তার রুমে চলে যায়। বিকাল প্রায় 4:30। আমেরিকার নিউ ইয়র্ক সিটির মধ্যে অবস্থান করার এক রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে বৌভাতের অনুষ্ঠান। কারণ ও আবিহার বিয়ের পর প্রথম অনুষ্ঠান এইটা। যদিও বৌভাতের অনুষ্ঠান বাংলাদেশে প্রচলন থাকলেও আমেরিকায় নাই, কিন্তু বিয়ের সকল রীতিনীতি বাংলাদেশি নিয়ম মেনে হচ্ছে। তার এই অনুষ্ঠানও একই নিয়মে হবে। মেকআপ আর্টিস্ট আবিহাকে তার রুমে সাজিয়ে দিচ্ছে। আজ আবিহার সাজসজ্জায় সম্পূর্ণ বাঙালি বধূর মতো। আবিহার পরনে রয়েছে লাল রঙের জামদানি শাড়ি আর গলায় স্বর্ণের হার, নাকে নোলক আর কানে সোনার দুল।
বিয়ের দিন ডায়মন্ডের নেকলেস সহ যাবতীয় গয়না প্রায় হীরের ছিল, কিন্তু আজ ভিন্ন। তার পরিহিত সকল গয়না আর খাঁটি স্বর্ণ। আবিহার বিয়ে উপলক্ষে তার মা আগে থেকেই গয়না বানিয়ে রেখেছিল। সাধারণ বাংলাদেশের মায়েরা মেয়ে সন্তান বড় হওয়ার আগে তার বিয়ের গয়না কথা চিন্তা করে না, তাই বাংলাদেশ থাকার সময় সকল গয়না শেকরা দিয়ে বানিয়ে নেয়। আবিহাকে বাঙালি বধূশাস্ত্রে ভীষণ সুন্দর লাগছে, আর লাল শাড়ির পরিহিত অবস্থা আবিহার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়। বাঙালি নারী হোক বা বিদেশি, সকলের শাড়িতে ভীষণ সুন্দর মানায়। অন্যদিকে মেঘ তার আলমারি থেকে নীল রঙের সুতি শাড়ি বের করে। নীল রং মেঘের ভীষণ প্রিয়, তাই সে আজ নীল রঙের শাড়ি পরার সিদ্ধান্ত নেয়। মেঘ ওয়াশরুম থেকে শাড়ি পরে আসে, এরপর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। মেঘের চুল কোমর অবধি ছাড়া, তার চুল বেয়ে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মানানসই সাজায়, চোখে কাজল পরে, মুখে হালকা মেকআপ করে আর ঠোঁটে হালকা লিপস্টিক দেয়। মেঘ তার চুল আজ বেনি করবে না, ভিজা চুল ছেড়ে রাখে। মেঘের সাজসজ্জা বরাবরই ভীষণ সাধারণ আর হালকা হয়। মেঘ রেডি হয়ে রুম থেকে বের হয়, দরজা খুলে সিঁড়ি দিয়ে নামে। তখন তার সাথে দেখা হয় জিয়ার। মেঘ জিয়াকে দেখে। জিয়াও বৌভাতের অনুষ্ঠান উপলক্ষে সেজেছে, তবে অদ্ভুত বিষয় হলো জিয়ার পরনেও নীল শাড়ি। জিয়া হঠাৎ নীল শাড়ি পরল কেন? হয়তো ওর নীল রং পছন্দ, তাই পরেছে। মেঘ আর কিছু ভাবে না। জিয়াও হয়তো মেঘকে দেখে। সত্যি বলতে মেঘকে ভীষণ সুন্দর লাগছে। এত হালকা সাজে মেঘকে এত সুন্দর কেন লাগছে? সে তো অনেক মেকআপ করছে, তবুও তাকে এত সুন্দর লাগছে না কেন? জিয়ার মেঘের উপর হিংসা হয়। জিয়া নীল রঙের শাড়ি পরেছে কারণ আদ্রিয়ানের প্রিয় রং নীল। যদিও জিয়া কখনো আগে শাড়ি পরেনি, আজ প্রথমবার আদ্রিয়ানকে আকর্ষণ করার উদ্দেশ্যে পরেছে। কিন্তু শাড়ি সামলাতে জিয়ার নাজেহাল অবস্থা হয়ে গেছে। আদ্রিয়ান নিচে দাঁড়িয়েছিল, তার বন্ধু পরিচিত লোকজনদের সাথে কথা বলছিল। হঠাৎ করে তার চোখ যায় সিঁড়ির দিকে। জিয়া নিচে নামছে। আদ্রিয়ান মুগ্ধ হয়ে সেই দিকে তাকিয়ে থাকে। জিয়া আদ্রিয়ানের এমন তাকিয়ে থাকা দেখে লজ্জা পায়। ফাইনালি তার কষ্ট সার্থক হয়েছে। আদ্রিয়ান তার প্রেমে পড়েছে। কিন্তু জিয়ার ভাবনা সম্পূর্ণ ভুল। আদ্রিয়ান তার দিকে নয়, বরং তার পিছনের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসা মেঘকে দেখছে। মেঘের ওপর থেকে আদ্রিয়ানের চোখ সরছে না। নীল রঙের শাড়িতে মেঘকে পরের চেয়ে বেশি সুন্দর লাগছে। আকাশে জমে থাকা একখণ্ড মেঘ। এই মেঘকে যখনই আদ্রিয়ান দেখে তখনই তার প্রতি মুগ্ধ হয়ে যায়। কারণে অকারণে বারবার শতবার তার কাছে ছুটে যেতে মন চায়। কেন এমন অনুভূতি হয়? তার এই মুগ্ধতা আর ভালো লাগার নাম কি দিবে আদ্রিয়ান? আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, মেঘবালিকা। আদ্রিয়ানের তাকিয়ে থাকার মাঝে জিয়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সে আদ্রিয়ানের সম্মুখে এসে দাঁড়ায়। আদ্রিয়ানের দৃষ্টি এখনো মেঘের উপর সীমাবদ্ধ। জিয়া বলে, আদ্রিয়ান, কেমন লাগছে আমাকে? আমি তোমার প্রিয় রঙের শাড়ি পরেছি। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, ভীষণ সুন্দর লাগছে। আকাশ জমে থাকে একখণ্ড মেঘের ন্যায় লাগছে তোমায়। আদ্রিয়ানের মুখে প্রশংসা শুনে জিয়া খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। সত্যি আদ্রিয়ান, আমাকে এত সুন্দর লাগছে। জিয়ার প্রশ্ন শুনে আদ্রিয়ানের হুঁশ ফিরে আসে। সে তার সামনে জিয়াকে দেখে অবাক হয়ে বলে, জিয়া তুমি? আমি। তুমি তো এতক্ষণ আমায় দেখছিলে আর আমাকে আকাশে জমে থাকা মেঘের সাথে তুলনা করছিলে। জিয়ার কথা শুনে আদ্রিয়ান বুঝতে পারে সে কতবার ভুল করে ফেলেছে। মেঘের প্রশংসা করতে গিয়ে জিয়াকে করে ফেলেছে। তবে জিয়াকে আকাশে জমে থাকা মেঘের সাথে তুলনা না করে তেঁতুল গাছের থাকা সাতচন্নি পেতনির সাথে তুলনা করা উচিত ছিল। বেয়াদব। আদ্রিয়ান কিছু না বলে জিয়ার সামনে থেকে দূরে সরে যায়। প্রায় 30 মিনিট পর কারান আর আবিহা নিচে আসে। সকল অতিথিরা তাদের দেখে হাততালি দেয়। কারান আবিহার হাত ধরে সোফার নিচে যায়। অনুষ্ঠান ড্রয়িং রুমে হচ্ছে, খুব ঘরোয়া পরিবেশে। কারান আর আবিহাকে ঘিরে সকলে ছবি তুলছে, ভিডিও করছে। মেঘ দূরে দাঁড়িয়েছিল। আবিহার কাজিনরা সকলে জেদ করে আবিহা আর কারানকে কাপল ডান্স করায়।
কিন্তু আবিহা রাজি হয়নি। পরে বলা হয় পার্টির মধ্যে উপস্থিত সকলে ড্যান্স করবে, কাপল ড্যান্স। আবিহা আর কারানকে নিয়ে যাওয়া হয় ড্রয়িং রুমের মাঝে ড্যান্স করার জন্য। জিয়ার মাথায় দুষ্টু বুদ্ধি আসে, সেও আদ্রিয়ানের সাথে কাপল ড্যান্স করবে। তাই জিয়া আদ্রিয়ানকে বলে, আদ্রিয়ান, চলো আমরাও ডান্স করি। ডান্সার আমি? তো আবার তোমার সাথে? অসম্ভব। জিয়া আদ্রিয়ানের হাত ধরে জোর করে ওকে ড্রয়িং রুমের মাঝে নিয়ে যায়। সকল মানুষের ভিড়ে আদ্রিয়ান জিয়াকে কিছু বলতে পারছে না। জিয়ার মান সম্মান না থাকলেও তার আছে। মেঘ দূরে দাঁড়িয়েছিল, কিন্তু কাজিনরা তাকে হাত ধরে নিয়ে আসে ড্যান্স করার জন্য। মেঘের সাথে এক অপরিচিত ছেলে কাপল হিসাবে ডান্স করবে। মিউজিক বাজছে, চারপাশে গানের শব্দ। জিয়া আদ্রিয়ানের হাত ধরে রেখেছে, আর মেঘের সাথে অন্য ছেলে। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়, মেঘও তাকায় তার দিকে। মিউজিক শুরু হওয়ার সাথে সাথে জিয়া আদ্রিয়ানের সাথে ডান্স করা শুরু করে। তার হাত ধরে গোল হয়ে ঘুরতে থাকে, কখনো আদ্রিয়ানের থেকে দূরে গিয়ে আবার তার কাছে ফিরে আসে। আদ্রিয়ান জিয়ার এমন ব্যবহারে ভীষণ বিরক্ত। অন্যদিকে মেঘ অন্য ছেলের সাথে ডান্স করছে, তবে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। এমন করে সে কখনো ডান্স করেনি, আর আমেরিকান ছেলেদের কাছে জড়িয়ে ধরা, হাত ধরা সাধারণ বিষয়। তাই সে যখন ডান্সের জন্য মেঘের কোমর ধরে, মেঘ বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। আদ্রিয়ান মেঘের এমন বিরক্তি লক্ষ্য করে। যখন সকল কাপলরা একবার দূরে গিয়ে আবার কাছে আসতে হাত বাড়িয়ে দেয়, তখন আদ্রিয়ান জিয়ার না বরং মেঘের হাত ধরে তাকে কাছে নিয়ে আসে। আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায়। আদ্রিয়ান মেঘের হাত তার কাঁধে রাখে, শাড়ি দিয়ে মেঘের কোমরে পেছনের অংশ জড়িয়ে দেয়। এরপর মেঘের কোমরে হাত দিয়ে তার কাছে নিয়ে আসে। মেঘ কিছুটা কেঁপে ওঠে আদ্রিয়ানের এমন ছোঁয়ায়। মেঘ বলে, আদ্রিয়ান স্যার কী করছেন? আদ্রিয়ানের স্বাভাবিক স্বরে বলে ওঠে, তোমার সাথে কাপল ডান্স করছে। কিন্তু আমি আপনার সাথে ডান্স করতে চাই না, ছাড়ুন আমাকে। আদ্রিয়ান কিছুটা অধিকার বোধ দেখিয়ে বলে ওঠে, কিন্তু আমি চাই। আদ্রিয়ান কথাটা বলে মেঘকে আরও কাছে নিয়ে আসে। মেঘের নিঃশ্বাস তার গায়ে পড়ছে। আদ্রিয়ান মেঘের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি অদ্ভুত নেশা তার চোখে, অদ্ভুত মায়া। যে চোখের অতল গভীরে মেঘ হারিয়ে যায়, তার আত্মা স্থান পায় সেথায়। আদ্রিয়ান মেঘের উন্মুক্ত কোমর স্পর্শ করে। মেঘের সারা শরীর অসাড় হয়ে যায়, সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায়। মেঘ লাজুক লতার ন্যায় লজ্জায় আদ্রিয়ানের বুকে মুখ লুকায়। মেঘের শরীর তার বুকে স্পর্শ করার সাথে সাথে আদ্রিয়ানের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে ওঠে। আদ্রিয়ান তার মেঘের ঘনিষ্ঠ মুহূর্ত দূর থেকে দাঁড়িয়ে দেখছিল জিয়া। রাগে তার সারা শরীর জ্বলে যাচ্ছে। আদ্রিয়ান তার সাথে কাপল ডান্স করতে চাইল না, কিন্তু এখন মেঘের সাথে ঠিকই ডান্স করছে, তাকে জড়িয়ে ধরছে। তবে কি জিয়ার সন্দেহ সঠিক ছিল? আদ্রিয়ান তাকে নয়, বরং মেঘকে ভালোবাসে। কিন্তু জিয়া আদ্রিয়ান আর মেঘকে কখনো একসাথে থাকতে দেবে না। আদ্রিয়ান শুধুমাত্র জিয়ার। জিয়ার রাগী দৃষ্টিতে আদ্রিয়ান আর মেঘের দিকে তাকিয়ে প্রতিশোধপরায়ণ হয়ে বলে ওঠে কথাটা। আদ্রিয়ান মেঘকে তার বাহুদার শক্ত বাঁধনে আবদ্ধ করে। মেঘ তার আঁখি জগল বন্ধ করে ফেলে, তার সমস্ত শরীর এলিয়ে দেয় আদ্রিয়ানের বুকের ওপর। আদ্রিয়ানের শরীর থেকে একটা মিষ্টি সুবাস ভেসে আসছে, যা মেঘকে পাগল করে তোলে। মেঘ যত চেষ্টা করে আদ্রিয়ান নামক মানুষটার থেকে দূরে থাকতে, নিয়তি তাকে ঠিক ততটাই কাছে নিয়ে আসে। ভাগ্যকে সত্যি চায় আদ্রিয়ান আর মেঘের মিলন হোক, তাদের দুটি আত্মা এক দেহের নেড়ে বন্দী থাকুক। আদ্রিয়ান কি সত্যি এ জন্মে মেঘকে ভালোবাসবে? তার স্ত্রীর মর্যাদা দিয়ে সারা জীবন আগলে রাখবে? ভালোবাসবে মেঘকে সে? মেঘের মনের অজান্তে করা প্রশ্নের উত্তর তার জানা নাই, শুধু সময়ের অপেক্ষা আর ভাগ্যের ওপর বিশ্বাস রাখা ছাড়া মেঘ আর কি করতে পারে। তবে আদ্রিয়ান যদি জিয়াকে ভালোবেসে থাকে, তবে মেঘ তার থেকে দূরে থাকবে। অন্য কারো ভালোবাসা, তার প্রিয় মানুষকে কেড়ে নিয়ে কখনো সুখী থাকা যায় না, তা মেঘ জানে। তাই হয়তো আদ্রিয়ানের থেকে দূরে থাকা ন্যূনতম প্রয়াস করে সে।
তবে মেঘের সমস্ত চেষ্টা সবসময় ব্যর্থ হয়। সে চাইলেও পারে আদ্রিয়ানের থেকে দূরে থাকতে। কি করার উচিত এখন মেঘের? সে আর কত চেষ্টা করার পর আদ্রিয়ানকে ঘৃণা করতে পারবে সে? সত্যি কি পারবে কোনো দিন? মেঘ আদ্রিয়ানের বুকের উপর থেকে তার মুখ তোলে, নিজের মনকে শক্ত করে, একটু সাহস দেখিয়ে আদ্রিয়ানের হাত ছাড়ায় তার কোমরের উপর থেকে। কিন্তু আদ্রিয়ান মেঘের বারণ শুনল না। সে অধিকার দেখিয়ে মেঘের কোমর শক্ত করে পুনরায় জড়িয়ে ধরল। মেঘকে চোখের ইশারায় জানান দিল যে সে আদ্রিয়ানের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু মেঘ আদ্রিয়ানের কথা শুনল না। সে জেদ বা সাহস দেখিয়ে আবারও আদ্রিয়ানের হাত সরিয়ে দেয়। এরপর দ্রুত তার থেকে দূরে যাওয়ার জন্য পা বাড়ায়। আদ্রিয়ান পুনরায় মেঘের হাত ধরে তাকে ঘুরিয়ে নিল। মেঘের পিঠ গিয়ে ঠেকে যায় আদ্রিয়ানের বুকের সাথে। আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ বিরক্ত হয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার কি করছেন? আপনি আমার হাত ধরেছেন কেন? আমার ডান্স পার্টনার আপনি না, বরং অন্য একজন। ছাড়ুন আমায়, জিয়ার সাথে গিয়ে ডান্স করুন। আদ্রিয়ান হয়তো মেঘের কথার এতটা প্রাধান্য দিল না। সে বলে ওঠে, তুমি ছেলের সাথে ডান্স করতে আনইজি ফিল করছিলে। মেঘ সত্যি ওই ছেলের সাথে ডান্স করতে অস্বস্তি বোধ করছিল, কিন্তু মেঘ তা স্বীকার করে না। সে জেদ দেখিয়ে বলে ওঠে, তবু আমি আমার ডান্স পার্টনারের সাথেই ডান্স করতে চাই। ছাড়ুন আমার হাত। মেঘের কথা শুনে আদ্রিয়ান মেঘকে পুনরায় প্রশ্ন করে। তুমি কি সত্যিও ছেলের সাথে ডান্স করতে চাও মেঘ? মেঘ হাবোধক মাথা নাড়িয়ে সম্মতিসূচক উত্তর দেয়। চাই। কিন্তু আমি চাই না। মেঘ আদ্রিয়ানের কথা স্পষ্ট বুঝতে পারল না। সে বলে, কি চান না আপনি? তুমি অন্য পুরুষের সাথে কাপল ডান্স করো। কিন্তু কেন? আমি অন্য কারোর সাথে ডান্স করলে আপনার কি? আমি কে হই আপনার? জানি না। মেঘ অধীর আগ্রহে আদ্রিয়ানের উত্তর শোনার অপেক্ষা করছিল, কিন্তু আদ্রিয়ান শুধু জানি না বলে শেষ করে দিল। কেন জানে না সে? মেঘ অন্য কারোর সাথে ডান্স করলে তা সহ্য হয় না, এটাই সত্যি। জিয়া তার প্রেমিকা, তাকে ঠিকই অন্য পুরুষের সাথে ডান্স করতে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু মেঘকে দেবে না? আদ্রিয়ান তো জানে না মেঘই তার বিবাহিত স্ত্রী। তবুও এত অধিকার বোধ কেন তার মেঘের ওপর? নিজের প্রেমিকার চেয়ে মেঘের ওপর আগ্রহ কেন আদ্রিয়ানের? মেঘের ভাবনার মাঝে হঠাৎ করে আদ্রিয়ান তার পেটের উপরে থাকা শাড়ির উপরে হাত রাখে। মেঘ চমকে যায়। আদ্রিয়ান ঠোঁট অগ্রসর হয়ে আসে মেঘের কানের লতির কাছে। মেঘের বুকের ভেতর টিপ টিপ করে উঠে, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। আদ্রিয়ান হয়তো অনুভব করে মেঘের অবাধ্য হৃদয় স্বপ্নধন। সে মেঘের কানের লতির কাছে মুখ নিয়ে মেঘের পেটের ওপর হালকা চাপ দেয়। মেঘ থরথর করে কেঁপে ওঠে। আদ্রিয়ানের মেঘের পেট সহ কোমর ধরে তার সম্পূর্ণ দেহ উঁচু ধরে ধরে। মেঘের পরনের শাড়ি সুতির, তাই আদ্রিয়ানের হাত শাড়ির ওপরে রাখলেও পেটের ভেতরে স্পর্শ করা যাচ্ছে। আদ্রিয়ান যা করছে তা নাচের পাঠ ছিল। অনুষ্ঠানে উপস্থিত সকলে তার পার্টনারের সাথে এমন করে ডান্স করছে। মেঘের স্পর্শে এসে আদ্রিয়ানও ঘোরের মধ্যে চলে যায়। আদ্রিয়ান স্পর্শ যখন গভীর হতে শুরু করে, তখনই হঠাৎ পার্টির সকলে শব্দ করে হাততালি দেওয়া শুরু করে। মিউজিক বন্ধ হয়ে যায়। সকলে ডান্স শেষ করে। আদ্রিয়ানেরও হয়তো হুঁশ ফিরে আসে। সে মেঘকে নিচে নামায়। মেঘ যখন সকলের উপস্থিতি বুঝতে পারে, তখন সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায়। অনুষ্ঠান ডান্স কারান আর আবিহার হলেও মূল আকর্ষণ হয় মেঘ আর আদ্রিয়ান। সকলে তাদের কাপল মনে করে আর তাদের ডান্সের প্রশংসা করে। বেচারা জিয়া মুখ ফুলিয়ে রাগে চিদ এসে সকলের থেকে দূরে গিয়ে বসে থাকে। ডান্সের পর আদ্রিয়ান মেঘের মুখের ভাবভঙ্গি কেমন হয়েছে সেটা দেখার জন্য তার দিকেও তাকায়, কিন্তু মেঘ তাকে ইগনোর করে। সে ফিরেও তাকায় না আদ্রিয়ানের দিকে। কাজিনদের সাথে গল্প করতে ব্যস্ত। অনুষ্ঠানে আবিহা আর কারানের সাথে সকলে অনেক ছবি তোলে। তারা একসাথে খাওয়া দাওয়া করে। মেঘ আদ্রিয়ানের থেকে দূরে থাকে। সে সকল আত্মীয় স্বজনদের সাথে কথা বলে অনুষ্ঠানের বাকি সময়টুকু কাটায়। আজ আবিহা আর কারানের বিয়ের সকল অনুষ্ঠান শেষ হয়েছে। সকল আত্মীয় স্বজন সকলে এখন বিদায় নেবে। আবিহার দুষ্ট কাজিনরা তাদের বাসায়। এর জন্য মেঘের মনটা খারাপ। আমেরিকায় আসার পর থেকে তাদের সাথে সে অনেক সময় কাটিয়েছে, তবে মন খারাপ হলেও সকলকে বিদায় দিতে হবে।
বিকাল প্রায় শেষের দিকে, সূর্য অস্তমিত হয়ে গেছে প্রায়। আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ধরণীর বুকে। আমেরিকায় বৃষ্টি হওয়ার পরিমাণ হয়তো এখন বেড়ে গেছে। রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছে 3টা গাড়ি, যার মধ্যে একটি গাড়ি ফুলে ফুলে সজ্জিত আর অন্য দুটি সাধারণ। রিসোর্ট সদর দরজা অতিক্রম করে বাহিরে বের হয়ে আসে এক কনে বউ, যার জন্য আবিহা এখন তার গন্তব্য তার স্বামী কারানের বাড়ি। তার সাথে তার আত্মীয় স্বজন, মা বাবা, কাজিনরা রয়েছে। আবিহার মা কান্না করছে। আবিহার চোখের কোণেও জল জমা হয়েছে। আবিহার বিয়ের দিন তার মা এত কান্না করেনি, কারণ মেয়ে তার বিয়ে হয়ে রিসোর্টে থেকে যায়। বৌভাতের অনুষ্ঠান অবধিও তারাও রিসোর্টে থাকে। কিন্তু আজ আবিহা রিসোর্ট ছেড়ে চলে যাবে তার শ্বশুর বাড়ি। আবিহার মা বাবার কান্না দেখে মেঘ দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়ের বিয়ে নিয়ে প্রতিটা মা বাবার কত স্বপ্ন থাকে, তাই না? মেঘের জন্মের সময় হয়তো তার মায়েরও স্বপ্ন ছিল মেঘের বিয়ে নিয়ে, কিন্তু সব শেষ হয়ে গেল। জন্মের সময় তার মা মারা গেল, এরপর কয়েক বছর পর বাবা, আর বিয়ের পর তার স্বামীও অপরিচিত হয়ে গেল। মেঘের জীবনের শুরু করে শেষ অবধি কোনো মানুষ তাকে ভালোবেসে থেকে গেল না, সবাই ছেড়ে চলে গেছে। সত্যি মেঘ, তুই কারো আপন হলি না। আবিহার মা বাবা তাদের মেয়েকে গাড়িতে তুলে দেয়। পাশের সিটে বসেছিল কারান। মেঘ এতক্ষণ আবিহার সাথেই ছিল। আবিহা গাড়ি ওঠার পর মেঘ যখন ড্রাইভারের সিটের পাশের সিটে বসার জন্য দরজা খুলবে, তখন কারান বলে ওঠে, আরে মেঘ, তুমি এখানে বসছো কেন? তুমি এই গাড়িতে যেতে পারবে না। কেন কারণ ভাই? গাড়ির সামনে তো জায়গা আছে। আর তাহলে আমি কোন গাড়িতে যাব? ফারহানা আন্টি আর আঙ্কেলের সাথে? কারান শয়তানি হাসি দিয়ে বলে, না, তুমি মা বাবার সাথে যাবে না, তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে করে বাড়ি যাবে। কারানের মুখে আদ্রিয়ানের নাম শুনে মেঘ থমকে যায়। তার এখন আদ্রিয়ানের সাথে একই গাড়ি করে যেতে হবে। অসম্ভব। মেঘ, তুই কিছুতেই ওই শয়তান লোকের সাথে কোথাও যাবি না। আদ্রিয়ান রেদওয়ানের থেকে যত দূরে থাকবি ততই তোর জন্য মঙ্গল। মেঘ বলে ওঠে, কারণ ভাই, আমায় কেন আদ্রিয়ান স্যারের সাথে একই গাড়িতে যেতে হবে? আমি ওই গাড়িতে যাই, এখানে জায়গা তো আছে। না মেঘ, তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে যাও। আমি আর জিয়া একান্তে একটু সময় কাটাতে চাই, তাই মেঘ, তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে যাও। মেঘ এখন কি বলবে? কারানকে মুখের ওপর কি করে বলবে যে সে আদ্রিয়ানের সাথে যাবে না? আর আবিহা আর কারান হয়তো একান্তে একটু সময় কাটাতে চায়। তারা হয়তো এখন গাড়ি করে কোথাও ঘুরতে যাবে। মেঘ দুইজন কাপলের মধ্যে কি করে থাকবে? মেঘ মুখে সৌজন্যমূলক হাসি বজায় রেখে গাড়ির দরজা বন্ধ করে বাইরে চলে যায়। কারান মেঘের কাণ্ড দেখে হাসে। তার পরিকল্পনা সফল হয়েছে। সে আবিহাকে নিয়ে এখন কোথাও ঘুরতে যাবে না। তারা একান্তে সময়ও কাটাবে না। এই কথাগুলো শুধুমাত্র বাহানা ছিল মেঘকে আদ্রিয়ানের গাড়িতে পাঠানোর জন্য। মেঘ গাড়ি করে নেমে বাহিরে যায়। এরপর মুখ কাচেমোচে করে আদ্রিয়ানের গাড়ির দিকে এগিয়ে যায়। মেঘের এখন নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে। সে যত আদ্রিয়ানের থেকে দূরে থাকতে চায়, নিয়তি তাকে ঠিক ততই কাছে নিয়ে আসে। মেঘ কি করবে এখন? কি করে দূরে থাকবে এই আদ্রিয়ান রেদওয়ানের থেকে? আদ্রিয়ান গাড়ির ভিতরে বসেছিল। মেঘকে তার গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, কিন্তু সে তার হাসি দ্রুত লুকিয়ে রাখে। এরপর পরিচিত গম্ভীর লুক নিয়ে গাড়ির সিটে বসে থাকে। মেঘ ধীর পায়ে হেঁটে এগিয়ে যায় আদ্রিয়ানের গাড়ির কাছে। গাড়ির কাছে আদ্রিয়ানের গম্ভীর মুখ দেখা যায়। আদ্রিয়ান তাকে দেখে খুশি হয়েছে না রাগ করেছে তা বুঝার উপায় নেই। মেঘ গাড়ির কাছে পৌঁছে যখন পিছনের দরজা খুলতে যাবে, তখন ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মিস, আমি আপনার ড্রাইভার নয় যে আপনি পেছনের সিটে বসবেন। চুপচাপ সামনে এসে বসো। আদ্রিয়ান ধমক সুরে কথাটা বলে ওঠে। মেঘ পিছনের দরজা শব্দ করে বন্ধ করে দেয়, যা তার রাগের বহিঃপ্রকাশ। আদ্রিয়ান মেঘের কাণ্ড দেখে মনে মনে হাসে, কিন্তু মুখে প্রকাশ করে না। এরপর মেঘ গাড়ির সামনের দরজা খুলে ড্রাইভিং সিটে আদ্রিয়ানের পাশে বসে। মেঘ বিড়বিড় করে আদ্রিয়ানকে কিছু গালি দেয়, শয়তান বেড়া, খবিশ লোক ইত্যাদি। মেঘের গালি দেওয়ার মধ্যে আদ্রিয়ান বলে ওঠে,
আমাকে গালি দেওয়া বন্ধ করো, সিট বেল্ট লাগাও। আদ্রিয়ানের কথা শুনে মেঘ থতমত খেয়ে যায়। আদ্রিয়ান কি তার মনের কথা শুনতে পেয়ে যায় নাকি? মেঘ গালি দেওয়া বন্ধ করে, তাড়াতাড়ি সিট বেল্ট লাগায়, কিন্তু মেঘ সিট বেল্ট লাগাতে পারছে না। আদ্রিয়ান বিষয়টা খেয়াল করে। হঠাৎ করে আদ্রিয়ান মেঘের কাছে চলে যায়। মেঘ কিছুটা অবাক হয়ে যায়। আদ্রিয়ান মেঘের হাতে থাকা বেল্ট নিয়ে শক্ত করে লাগিয়ে দেয়। একবার মেঘের মুখের দিকে তাকায়। মেঘ মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয়। আদ্রিয়ান হাসে। এরপর সে আবার তার জায়গায় ফিরে যায়। আদ্রিয়ান বলে, সিট বেল্ট লাগানোর শক্তিও নেই তোমার মেঘ। কি খাবার খাও তুমি? আমার শক্তি ঠিকই আছে, আর আমি অনেক খাবার খাই। বিশ্বাস হয় না। তবে একদিন আপনি আমায় ভাত খাইয়ে দিন, দেখবেন এই মেঘ কত খাবার খেতে পারে। ওয়েট, তুমি কি চাও আমি তোমায় খাবার খাইয়ে দিই? মেঘ নিজের অজান্তেই কি বলে ফেলেছে তা সে বুঝতে পারে। মেঘ বলে ওঠে, না, আমি কিচ্ছু চাই না আপনার থেকে। এখন কথা না বলে গাড়ি চালান। আদ্রিয়ান মেঘের কথা শুনে হাসে। এরপর সে গাড়ি স্টার্ট দেয়। মেঘ গাড়ির জানালা দিয়ে বাহিরের পরিবেশ দেখতে থাকে মনোযোগ দিয়ে। আমেরিকার পিচ ঢালা রাস্তায় গাড়ি চলছে আপন মনে। মেঘ কিছু সময় জানালা দিয়ে তাকিয়ে থাকার পরে সে আবার এই দিকে ফিরে তাকায়। গাড়ির সিটে হেলান দিয়ে আদ্রিয়ানের দিকে তাকায়। জানালা দিয়ে বৃষ্টি আর মৃদু বাতাস আসছে। আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করছে। তার কপালে থাকা ছোট ছোট চুল উঠছে। আদ্রিয়ানের দিকে মেঘ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমি মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করতে পারবো না। পরে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমার দোষ নেই। আদ্রিয়ানের কথাটা শুনে মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয়। মেঘ বলে, আমি কেন আপনার দিকে তাকিয়ে থাকবো? আমি বাহিরের বৃষ্টি দেখছিলাম। আমি জানি মেঘ, তুমি আসলে কি দেখছিলে। মেঘ তার চোখ বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার ভান করে। আদ্রিয়ান লুকিং গ্লাসে মেঘের কাণ্ড দেখে ঠোঁট চেপে হাসে। আদ্রিয়ান বলে, আমার অবুঝ মেঘ বালিকা। আমেরিকার পিচঢালা রাস্তায় গাড়ি ড্রাইভ করছে আদ্রিয়ান। তার পাশের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে মেঘ। আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যত সময় তত বৃষ্টির পরিমাণ বাড়ছে। বাতাসের বেগও তীব্র হচ্ছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকানোর শব্দ শোনা যাচ্ছে। এমন বৈরী আবহাওয়ায় গাড়ি ড্রাইভ করা নিরাপদ না। তাছাড়া তারা এখন যে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে তা জঙ্গলের রাস্তা। গাড়ির ওপরে বা আশেপাশে বিশাল বড় গাছ রয়েছে। বাতাসের তীব্রতায় যদি গাছ ভেঙে গাড়ির উপর পড়ে তখন খুব বড় বিপদে পড়বে তারা। আদ্রিয়ান তার চিন্তার মাঝে লুকিং গ্লাসে একবার মেঘের দিকে তাকায়। মেঘ তার চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কিনা তা বোঝা গেল না। আদ্রিয়ান মেঘকে ডাকতে গিয়েও আর ডাকলো না। মেঘের ঘুমন্ত মুখ থেকে তাকে বিরক্ত করতে ইচ্ছা করলো না তার। বাহিরে জানালা দিয়ে বৃষ্টির বিন্দু বিন্দু পানি এসে পড়ছে মেঘের সারা মুখে। মেঘের মুখের উপর পানি পড়ায় মেঘ চোখ মুখ কুঁচকে ফেলে। আদ্রিয়ান হয়তো তা দেখে, সে মৃদু হাসে। গাড়ির জানালার কাজ বন্ধ করে দেয়। আদ্রিয়ান আবার গাড়ি ড্রাইভ করার ওপর মনোযোগ দেয়। প্রায় 30 মিনিট পর মেঘ এখন ঘুমিয়ে আছে। বৃষ্টির শব্দ তার কানে পৌঁছায় না। তবে হঠাৎ তার ঘুমের মধ্যে আদ্রিয়ানের ডাক শুনতে পায়। আদ্রিয়ানের কণ্ঠ শুনে মেঘ বিরক্তি নিয়ে চোখ খুলে তাকায়। আদ্রিয়ান বিচলিত কণ্ঠে বলে ওঠে, মেঘ, ঘুম থেকে ওঠো, বাইরে অনেক বৃষ্টি পড়ছে। গাড়িতে থাকা এখন নিরাপদ নয়। যে কোনো সময় তীব্র বাতাসে গাছ ভেঙে গাড়ির উপর পড়তে পারে। আদ্রিয়ানের কথা শুনে মেঘ দ্রুত সিট থেকে উঠে বসে। গাড়ির জানালা দিয়ে আশেপাশে তাকিয়ে দেখে। বাহিরে বৃষ্টি আর বাতাস তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মেঘ কিছুটা ভয় পেয়ে যায়। আদ্রিয়ানের চিন্তার কারণ এখন সে বুঝতে পারছে। সত্যি বাহিরের যা অবস্থা, যে কোনো সময় গাছ বা অন্য কিছু উগরে গাড়িতে পড়তে পারে। এই অবস্থায় গাড়িতে থাকা নিরাপদ নয়। মেঘ বলে, কিন্তু এখন গাড়ি থেকে বের হয়ে কোথায় যাব আমরা? আশেপাশে বাড়ি ঘর মানুষজন কিছুই তো দেখছি না। আদ্রিয়ানের মেঘকে হাতের ইশারা দিয়ে দূরে থাকা এক স্টেশনের দিকে। স্টেশনটা কোনো রেলগাড়ি নয়, বরং বাসের। রাস্তা দিয়ে যদি কোনো বাস যায় তবে হয়তো এখানে থামে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে, বা জঙ্গলে থাকা কাঠুরে বা গ্রামীণ জনগণ শহরের যাওয়ার জন্য এই স্টেশন ব্যবহার করে থাকে।
আমেরিকার মতো উন্নত দেশে এইটুকু সুবিধা থাকা অবাক কিছু নয়, তবে স্টেশনটা অল্প দূরে। এই বৃষ্টির মধ্যে যদি সেখানে যেতে চাই তবে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। মেঘ একবার ফিরে তাকায় আদ্রিয়ানের দিকে। মেঘ বলে ওঠে, স্টেশনে যেতে যেতে যদি বৃষ্টির পানি দিয়ে ভিজে যায়, আর স্টেশনে যাওয়া কি সত্যি নিরাপদ হবে? এর চেয়ে কি গাড়িতে বসে থাকা বেটার না? আদ্রিয়ান মেঘের কথায় সম্মতি দেয় না, কারণ সে জানে আমেরিকার ঝড় বৃষ্টি ঠিক কতটা ভয়াবহ হতে পারে। গাড়িতে থাকা নিরাপদ হবে না, তবে বৃষ্টির মধ্যে ভিজে যাওয়ার সম্ভাবনার কথা মনে হতেই সে গাড়ির ব্যাক সিটের নিচ থেকে একটা ছাতা বের করে। আদ্রিয়ান বলে, এই ছাতা দিয়ে বাইরে বের হলে আমরা ভিজবো না বৃষ্টির পানিতে। এখন চলুন মেঘ, দ্রুত গাড়ি থেকে বের হওয়া লাগবে। আদ্রিয়ান প্রথমে তার পাশের দরজা খুলে বেরিয়ে আসে, এরপর মেঘের কাছে এগিয়ে আসে। মেঘ দরজা খুলে আদ্রিয়ানের ছাতার মাঝে ঢুকে পড়ে। বৃষ্টির তীব্রতা বাতাসে তাদের ছাতার টিকে থাকতে পারছে না, তবে আদ্রিয়ান খুব শক্ত করে ছাতা ধরে রাখে। দুইজন মানুষের জন্য এই ছোট ছাতার জায়গা খুব সংকীর্ণ। আদ্রিয়ান ছাতার বেশিরভাগ অংশ মেঘের উপর রাখে, যাতে মেঘ ভিজে না যায়, তবে তার প্রায় সম্পূর্ণ শরীর ছাতার বাহিরে, শুধু মাথা নিচু করে ছাতার ভিতরে রাখে। মেঘ হয়তো বিষয়টা খেয়াল করে। মেঘ জড়সড় হয়ে আদ্রিয়ানের নিকটে যায়। তাদের দুইজনে মাঝে থাকা দূরত্ব কমায়। আদ্রিয়ান যথেষ্ট লম্বা, মেঘ তার তুলনায় একটু খাটো। মেঘ আদ্রিয়ানের হাত তার কাঁধে রাখে, যাতে ছাতা উঁচু করে ধরতে সমস্যা না হয়, কিন্তু আদ্রিয়ান হয়তো মেঘের এমন করে তার কাছে আসার কারণ বোধগম্য হলো না। আদ্রিয়ান মনে করে মেঘ হয়তো বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার কারণ তার কাছে এগিয়ে আসছে। আদ্রিয়ান দূরে চলে যায় মেঘের থেকে, যার ফলে ছাতার তার সম্পূর্ণ শরীর ছাতার বাইরে রাখে। মেঘ আদ্রিয়ানের এমন ব্যবহার দেখে তার রাগ হয়, কিন্তু আদ্রিয়ান তার জন্য ভিজে যাচ্ছে কথাটা ভেবে মেঘ বাধ্য হয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, ছাতার ভিতরে আসুন, আপনি বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছেন। ভারী বর্ষণের শব্দের মাঝেও মেঘের বলা কথাটা হয়তো আদ্রিয়ান শুনতে পায়। মেঘের তার কাছে এগিয়ে আসার কারণ এখন স্পষ্ট হয় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান দেরি না করে সে ছাতার মাঝে ঢুকে পড়ে। আদ্রিয়ান আর মেঘ খুব কাছাকাছি অবস্থান করছে এখন। এক ছাতার মাঝে দুইজন মানুষ, আর বাহিরে মুষলধারে বৃষ্টি। মেঘ ছোট ছোট পা ফেলে বৃষ্টির পানির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, আর তার মাথার উপরে ছাতা ধরে রেখেছে আদ্রিয়ান। মেঘ এত কাছে থাকায় আদ্রিয়ানের হার্টবিট বেড়ে যায়। মেঘের মাথা আদ্রিয়ানের বুকের কাছে ছিল, যার ফলে সে তার হার্টবিট শুনতে পায়। মেঘ আনমনে হেসে ওঠে। মেঘ আর আদ্রিয়ান বর্তমানে স্টেশনের ভিতরে অবস্থান করছে। স্টেশনের দেয়াল গড়িয়ে ঝমঝম করে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। চারপাশের বাতাসের তীব্রতার শব্দ শোনা যাচ্ছে, হয়তো জঙ্গলের কিছু গাছ উগড়ে পড়ছে। মেঘের এই বৈরী আবহাওয়াকে ভীষণ ভয় করছে। আমেরিকার ঝড় তুফান টর্নেডো হয় তা মেঘ জানত, কিন্তু আজ প্রথম দেখলো বৃষ্টি আর বাতাস দেখে মনে হচ্ছে এখন ঘূর্ণিঝড় হচ্ছে। মেঘ আর মনের ভয় দূর করে ধাতস্থ হয়। স্টেশনের মাঝে যাত্রীর বসার জন্য ট্রুল রয়েছে। মেঘ সেখানে বসে যায়। বৃষ্টি না থামা অবধি তাদের এখানেই বসে অপেক্ষা করতে হবে। আবিহা আর কারানের গাড়ি তাদের একটু আগে রওনা দিয়েছিল। তারা কি বাসায় পৌঁছে গেছে, না বৃষ্টির মধ্যে কোথাও আটকে রয়েছে? মেঘের ফোনও গাড়িতে রেখে এসেছে। ফোন করেও কিছু জানা যাবে না এখন। আর বাহিরে যে বৃষ্টি, আর তার মধ্যে তারা এখন জঙ্গলে অবস্থান করছে, এখানে নেটওয়ার্ক আসবে না। তবে আভিয়ার সাথে যেহেতু কারান ভাই আছে আর ড্রাইভার আছে, তবে কোনো সমস্যা হবে না। অন্যদিকে আদ্রিয়ান স্টেশনের বারান্দায় দাঁড়িয়ে আছে। মেঘ তার থেকে একটু দূরে বসে আছে। আদ্রিয়ান একবার মেঘের দিকে তাকায়, মেঘ ভয় পেয়েছে কিনা তা দেখতে। তবে মেঘকে শান্ত হয়ে বসে থাকতে দেখে তার চিন্তা দূর হয়। আদ্রিয়ান বাহিরে বৃষ্টির দিকে এক মনে তাকিয়ে আছে। মেঘ তাকায় আদ্রিয়ানের দিকে। তার পরনে রয়েছে একটা কালো জ্যাকেট আর সাদা শার্ট। সাদা শার্ট বৃষ্টির পানিতে ভিজে তার শরীরের সাথে লেপ্টে আছে। মাথার পরিপাটি করা চুল বেয়ে বৃষ্টির পানি টপটপ করে পড়ছে। অষ্টাদশী মনের কন্যা মেঘ মুগ্ধ দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। তার চোখ জোড়া এখন তার প্রাণপ্রিয় পুরুষের উপর সীমাবদ্ধ।
হয়তো সে নতুন করে আবার তার প্রেমে পড়ে গিয়েছে। আদ্রিয়ানের শরীর প্রায় সম্পূর্ণ অংশ ভিজে গেছে, তার শরীর বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। আদ্রিয়ান তার মাথার চুলে হাত দিয়ে সেখান থেকে পানি জড়ানোর চেষ্টা করে। আদ্রিয়ানের চুল বেয়ে গড়িয়ে পড়া পানি তার নাক বেয়ে যখন ঠোঁটে গড়িয়ে পড়ে, তখন মেঘ শুকনো ঢোক গিলে। তবুও সে অপলক দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। আদ্রিয়ানের পরনে ভেজা শার্ট শরীরের সাথে লেপ্টে থাকায় তার বুকের পশম দৃশ্যমান, যা দেখে মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয়। এরপর নিজের বেহায়া মনকে শখানেক গালি দেয়। এমন নির্লজ্জর মতো কোনো পুরুষকে দেখতে তোর লজ্জা করে না মেঘ? তবে আদ্রিয়ানের জিম করা বডি, হাতের মার্সেলের দিকে তাকিয়ে তা বোঝা যায়। আর ডক্টর হয়ে অবশ্যই ফিটনেস মেনটেন করে চলে, কিন্তু মেঘের শরীর খুব হালকা। আদ্রিয়ানের শরীরের অর্ধেক শক্তিও তার মধ্যে নেই। কিছুক্ষণ পর বৃষ্টির বেগ কমে আসে। বাহিরে এখন বাতাসের তীব্রতা নাই, তবে বৃষ্টির টুপটাপ ফোঁটা গড়িয়ে পড়ছে। মেঘ আর আদ্রিয়ান দীর্ঘ সময় অপেক্ষা করার পর বৃষ্টি কমতে শুরু করে। চারপাশ অন্ধকার হয়ে গেছে। বৃষ্টির কারণে দিনের আলো আবছা হয়ে গেছে। ঘুটঘুটে অন্ধকারে থাকতে এখন মেঘের ভয় করছে। মেঘের ট্রুলে বসে থাকতে বিরক্ত লাগছে, তাই সে উঠে দাঁড়ায়। আদ্রিয়ানের থেকে দূরে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির পানি স্টেশনের চাল বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘ বৃষ্টির পানিতে হাত দিয়ে খেলতে থাকে। আদ্রিয়ান এখন এক মনে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার পাশে যে মেঘ দাঁড়িয়ে আছে তা সে খেয়াল করেনি। আদ্রিয়ানের এমন বেখেয়ালিভাবে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘের মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে তার হাতে থাকা বৃষ্টির পানি ছিটিয়ে দেয় আদ্রিয়ানের মুখে। হঠাৎ করে বৃষ্টির পানি মুখে এসে পড়ায় আদ্রিয়ানের চোখ মুখ কুঁচকে গেল। আদ্রিয়ানের এমন রিয়াকশন দেখে মেঘ খিলখিল করে হেসে ওঠে। আদ্রিয়ান ইচ্ছা ছিল মেঘকে বকা দেওয়ার, কিন্তু মেঘের মুখে ভুবন ভুলানো হাসি দেখে তার বিরক্তি আর রাগ মুহূর্তের মধ্যে কমে যায়। তবুও আদ্রিয়ান মেঘকে বলে। মেঘ, মেঘ হয়তো আদ্রিয়ানের বারণ শুনে না, সে আবার তাকে বিরক্ত করার উদ্দেশ্যে তার মুখে পানি ছড়ে দেয়। আদ্রিয়ান রাগী দৃষ্টিতে মেঘের দিকে তাকায়, তবে মেঘ বাচ্চাদের মতো মুখ ভেঙচি দেয়। এরপর আবারও পানি ছড়ে দেয়। আদ্রিয়ানের মুখে আদ্রিয়ানের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলে মেঘ, তবে সে মেঘকে বকা দেয় না, শুধু বলে ওঠে। দাঁড়াও মেঘ, এখন আমার টার্ন। আদ্রিয়ান তার হাত বাড়িয়ে দেয় বৃষ্টির পানির দিকে। এরপর সে তার হাতে পানি নিয়ে মেঘের দিকে ছুঁড়ে মারে। আদ্রিয়ান পানি ছুটছে দেখে মেঘও তার দিকে পানি ছুঁড়ে দেয়। তারা একে অপরকে এতক্ষণ পানি ছুঁড়ে যতক্ষণ না তারা সম্পূর্ণ ভিজে টায়ার্ড হয়ে যায়। আদ্রিয়ান আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। মেঘ আর আদ্রিয়ানের খুনসুটির মধ্যে দিয়ে বৃষ্টি ভেজা সময়টা কেটে যায়। মেঘ হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে, আর আদ্রিয়ান তার দিকে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে। আকাশ থেকে মেঘের বর্ষণ হওয়া বন্ধ হয়ে গেছে, তবুও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আদ্রিয়ান আর মেঘের এখন বাড়ি যাওয়া উচিত। রাত প্রায় হয়ে আসছে, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। জঙ্গলে এত রাত অবধি অবস্থান করা ঠিক হবে না, আদ্রিয়ান বলে। মেঘ, এখন চলো বাড়ি ফিরে যাওয়া যাক, বৃষ্টি শেষ হয়ে গেছে। বাড়ি ফিরে যাওয়ার কথা শুনে মেঘের মুখের হাসি বিলীন হয়ে যায়। আদ্রিয়ানের সাথে স্টেশনে বসে থাকতে, একসাথে সময় কাটতে তার বেশ ভালো লাগছিল। বৃষ্টির ঝিরঝিরি শব্দ আর প্রিয় মানুষের সঙ্গ মেঘ উপভোগ করছিল, কিন্তু এখন সত্যি বাড়ি ফিরে যাওয়া উচিত। মেঘ আদ্রিয়ানের কথায় সম্মতি দিয়ে বলে। চলুন। মেঘ, তুমি এখানে বসো, আমি গাড়ি নিয়ে আসছি। আর গাড়ির কাছে গিয়ে দেখি ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। ওকে। আদ্রিয়ান মেঘকে স্টেশনে রেখে গাড়ির কাছে যায়। ঝড়ের কারণে তাদের গাড়ির উপর গাছ ভেঙে পড়েনি, তবে কিছু পাতা আর আবর্জনা এসে পড়েছে। আদ্রিয়ান তা হাত দিয়ে পরিষ্কার করে নেয়। এরপর গাড়ির দরজা খুলে ভেতরে যায়। পকেট থেকে চাবি বের করে গাড়ির স্টার্ট দেয়। গাড়ি ড্রাইভ করে মেঘের কাছে নিয়ে আসে, তবে গাড়ি একটু দূরে রয়েছে। আদ্রিয়ান মেঘকে ডাক দিয়ে বলে ওঠে। মেঘ, ছাতা মাথায় দিয়ে ধীর পায়ে হেঁটে গাড়ির ভিতরে চলে আসো।
আদ্রিয়ানের কথা মতো মেঘ স্টেশন থেকে ছাতা মাথায় দিয়ে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যায় গাড়ির কাছে। তবে মেঘের কাছে এই ঝিরিঝিরি বৃষ্টি আর মৃদু বাতাস খুব ভালো লাগছিল। মেঘ তার মাথা থেকে ছাতা একটু সরায়, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটু ভিজে, এরপর আবার মাথার উপরে ছাতা রাখে, আবার সরিয়ে নেয়। মেঘের এমন বাচ্চামি কাণ্ড আদ্রিয়ান গাড়ির সিটে বসে দেখতে থাকে।